হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছো, তোমাদের মেজর পেপারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, আজকে আলোচনার বিষয় হলো কি, অরিজিন অফ রাজপুতস বা রাজপুতদের উত্থান সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো রাজপুতদের উত্থান সংক্রান্ত বলা যায় যে হর্ষোত্তর যুগে উত্তর ভারতে রাজপুত জাতির উত্থান ভারত ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা। তো হর্ষবর্ধনের সম্পর্কে বলা যায় যে তিনি ভারতবর্ষের এক সুবিস্তীর্ণ অঞ্চলে নিজের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল, বা ভারতের এক সুবিস্তীর্ণ অঞ্চলকে নিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে তিনি কিন্তু সক্ষম হয়েছিলেন। কিন্তু তার মৃত্যুর পরবর্তীকালে ধীরে ধীরে কি হয়, ভারতবর্ষে বিশেষ করে উত্তর ভারতে কিন্তু একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র সাম্রাজ্যের উত্থান ঘটে, যার মধ্যে অন্যতম এক শক্তিশালী গোষ্ঠী ছিল রাজপুতরা। হ্যাঁ, তো তারাও কিন্তু এক শক্তিশালী সাম্রাজ্যের কি করে উত্থান ঘটায়। সুতরাং বলা হয় যে হর্ষোত্তর যুগে উত্তর ভারতে বা ভারত ইতিহাসে এই যে রাজপুতদের উত্থান, তা কিন্তু এক গুরুত্বপূর্ণ ঘটনা। তো এই রাজপুত জাতির উত্থান সংক্রান্ত কিন্তু একাধিক মতবাদ রয়েছে। তো এবারে আমরা সেই মতবাদগুলি নিয়ে আলোচনা করব। তো বলা হয় যে রাজপুত জাতির উত্থান সংক্রান্ত একাধিক মতবাদ রয়েছে, যার মধ্যে অন্যতম কয়েকটি মতবাদ হলো, প্রথমে বলা যায় যে অগ্নিকুল মতবাদ। ঠিক আছে, এক্ষেত্রে কি বলা হয়েছে, দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে ব্রাহ্মণ করিচাঁদ বরদই মনে করেন বশিষ্ঠ মুনি 14 দিন ধরে যজ্ঞ করে বীর যোদ্ধার জন্য প্রার্থনা করেন। বশিষ্ঠ মুনি ছিলেন একজন, তিনি কি করেন, বীর যোদ্ধাদের জন্য 14 দিন ধরে কঠোর যজ্ঞ করেন। হ্যাঁ, কঠোর যজ্ঞ করেন, এবং এই যজ্ঞ থেকেই কি হয়, বশিষ্ঠ মুনির এই যজ্ঞের আগুন থেকেই রাজপুত জাতের উত্থান ঘটে বলে এই মতবাদ অনুযায়ী বলা হয়েছে। সুতরাং এই মতবাদে কি বলা হয়েছে, এই মতবাদে বলা হয়েছে যে বশিষ্ঠ মুনি 14 দিন ধরে যজ্ঞ করেন বীর যোদ্ধাদের জন্য, এবং যজ্ঞের সেই আগুন থেকেই কি হয়, রাজপুত জাতির উত্থান ঘটে। এবারে রাজপুত জাতি বলতে মূলত প্রতিহার, চৌহান এবং কি পারমার, চালুক্য, গাহরপাল ও চান্দেল্য, এই কয়েকটি হচ্ছে যে রাজবংশকেই বোঝানো হয়। ঠিক আছে, এখানে চান্দেল্য হবে, তো তোমরা একটু স্পেলিংটা দেখে নিও। ঠিক আছে, তো রাজপুত জাতি বলতে মূলত এই কয়েকটি জাতিকেই বোঝানো হয়, প্রতিহার, চৌহান, পারমার, চালুক্য আর কি গাহরপাল এবং চান্দেল্য। ঠিক আছে, এবারে দ্বিতীয়তম মতবাদ দেখো, দ্বিতীয়তম মতবাদ হলো ভিনসেন্ট স্মিথের মতবাদ। তো তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে রাজপুত জাতির আর্যকরণের ক্ষেত্রে তিনি যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন যে রাজপুতরা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতেন, তাই তারা আর্য ছিলেন। তো ভিনসেন্ট স্মিথ বলেছেন যে প্রকৃতপক্ষে রাজপুতরা মূলত আর্য জাতি ছিলেন, এবং তারা অশ্বমেধ যজ্ঞ করতেন বলেই তারা কি ছিলেন, আর্য জাতি ছিলেন বলে তিনি নিজ মতামত প্রকাশ করেছেন। তারপরে অন্যতম মতবাদ দেখো, বলা হয়েছে বাণভট্টের মতবাদ। এক্ষেত্রে কি বলা হয়েছে, বলা হয়েছে যে হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট মনে করতেন উচ্চ বংশীয় ক্ষত্রিয় সন্তানরা রাজপুত নামে পরিচিত। তিনি মনে করতেন রাজপুতরা ছিল সূর্য ও চন্দ্র বংশজাত। তো হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট তিনি কি মতবাদ পোষণ করেছেন, তিনি বলেছেন যে রাজপুতরা হলো মূলত উচ্চবংশীয় ক্ষত্রিয়, অর্থাৎ যোদ্ধা শ্রেণীর সন্তানরাই মূলত রাজপুত নামে পরিচিত। ক্ষত্রিয় অর্থাৎ যারা বীর যোদ্ধা। ঠিক আছে, তো তিনি বলেছেন যে উচ্চবংশীয় ক্ষত্রিয় সন্তানরাই মূলত রাজপুত নামে পরিচিত, এবং তিনি মনে করেন যে এই রাজপুতদের উত্থান মূলত তারা সূর্য ও চন্দ্রবংশজাত ছিল বলে তিনি নিজ মতামত পোষণ করেছেন। তো স্টুডেন্টস, এই ছিল আজকের রাজপুত জাতির উত্থান সংক্রান্ত যে মতবাদ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি মতবাদ। তো আজকের ক্লাস এতটাই। তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ, তা হলো 6295916282, এছাড়া 7076398606। তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা চাইছো তোমরা আমাদের সাথে ক্লাস করবে, আমাদের সাথে যুক্ত হবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।